প্রণাম বিব্যক্তিত্ব থেকে। আজকেও সেই ঠাকুরের কথা, একটু অন্যরকম। শ্রী রামকৃষ্ণ তার শরীর যাবার আগে কাশীপুরে দিনের পর দিন নরেন্দ্রনাথকে আলাদা করে ডেকে ভবিষ্যতের ওই সংঘের কথা বলে গিয়েছিলেন। কোন ধরনের হবে সেই সংঘ, স্বামীজি এবং অন্য সন্ন্যাসী গুরু ভাইরা কিভাবে চলবেন সেই সংঘকে বাস্তবায়িত করতে, এসব তিনি স্বামীজিকে বলে গিয়েছিলেন। শুধুমাত্র স্বামীজিকে বলে গিয়েছিলেন এসব কথা, কারণ তিনি জানতেন, অন্য গুরু ভাইরাও বুঝতেন স্বামীজি তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তাদের নেতা স্বরূপ। কারণ তিনি শুধু প্রতিভা ও পাণ্ডিত্যেই সেরা নন, ত্যাগ, বৈরাগ্য, ভক্তিতে এবং সকলকে ভালোবাসার শক্তিতেও তিনি সবার মধ্যে শ্রেষ্ঠ। এই কাশীপুরেই ঠাকুরের শিষ্যদের মধ্যে একজন বুড়ো গোপালদা, পরে সন্ন্যাস নিয়ে নাম হয়েছিল স্বামী অদ্বৈতানন্দ। ঠাকুরকে একদিন বললেন, মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে পুণ্য স্নানের জন্য কলকাতায় অনেক সন্ন্যাসী এসেছেন, তাদের তিনি গেরুয়া বস্ত্র, রুদ্রাক্ষের মালা, চন্দন এইসব দান করতে চান। ঠাকুর নরেন্দ্র, রাখাল প্রভৃতিদের দেখিয়ে বললেন, আরে এদের মতো সাধু কোথাও পাওয়া যাবে না, এদের ওসব দিলে যথেষ্ট পুণ্য হবে। বুড়ো গোপালদা সেই অনুযায়ী কয়েকটি গেরুয়া বস্ত্র ও রুদ্রাক্ষের মালা এনে ঠাকুরকে দিলেন। তার মধ্যে থেকে ঠাকুর 11টি বস্ত্র ও মালা বেছে নিলেন। রামকৃষ্ণ সংঘের একাদশ প্রেসিডেন্ট, পণ্ডিত ও উপলব্ধিমান সন্ন্যাসী স্বামী গম্ভীরানন্দজি তার যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থে এই ঘটনার উল্লেখ করে লিখেছেন, রামকৃষ্ণ সংঘ ইহাই আনুষ্ঠানিক সূত্রপাত বলা যেতে পারে। সেদিন ঠাকুরের কাছে যারা গেরুয়া কাপড় পেয়েছিলেন তাদের মধ্যে সকলেই ভবিষ্যতে সন্ন্যাসী হয়েছেন। তারা হলেন নরেন্দ্রনাথ, রাখাল, বাবুরাম, নিরঞ্জন, যোগীন্দ্র, তারক, শরৎ, শশী, লাট্টু, কালী ও বুড়ো গোপাল নিজে। শ্রী রামকৃষ্ণের 16 জন সন্ন্যাসী শিষ্যের মধ্যে মাত্র 5 জন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তারা হলেন ভবিষ্যতের অখণ্ডানন্দজি, বিজ্ঞানানন্দজি, সুবোধানন্দজি, ত্রিগুণাতানন্দজি ও তুরিয়ানন্দজি। দেহত্যাগের কয়েকদিন আগে থেকেই ঠাকুর প্রতি সন্ধ্যায় নরেন্দ্রকে নিজের কাছে ডেকে দরজা বন্ধ করে 2-3 ঘন্টা ধরে ভবিষ্যতে কি করতে হবে সেই সম্বন্ধে নানা উপদেশ প্রদান করতেন। তারপর মহাসমাধি যখন আর মাত্র 3-4 দিন বাকি আছে, তখন তিনি একদিন নরেন্দ্রনাথকে ডেকে তার মধ্যে শক্তির সঞ্চার করলেন। নরেন্দ্রনাথ বাহ্য সংজ্ঞা হারালেন, বোধহয় সমাধিস্থ হয়ে পড়েছিলেন। তারপর যখন বাহ্য সংজ্ঞা ফিরল, তখন ঠাকুর তাকে বললেন, আজ যথা সর্বস্ব তোকে দিয়ে আমি ফকির হলুম, তুই এই শক্তিতে জগতের কাজ করবি, কাজ শেষ হলে ফিরে যাবি। দেহত্যাগের যখন 2 দিন মাত্র বাকি, ঠাকুর আবার ডাকলেন নরেন্দ্রনাথকে। তার ভাবী সন্ন্যাসী শিষ্যদের সামনেই ঠাকুর স্পষ্টভাবে নরেন্দ্রনাথকে নির্দেশ দিলেন তার অবর্তমানে তাদের দায়িত্ব নিতে। বললেন, দেখ নরেন, তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি, কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী। এদের খুব ভালোবেসে, যাতে আর ঘরে ফিরে না গিয়ে এক স্থান থেকে খুব সাধন ভোজনে মন দেয়, তার ব্যবস্থা করবি। এইভাবে স্পষ্টভাবে ঠাকুর সংঘ গড়ে দিয়ে গেলেন, সংঘ নেতাকেও নির্দিষ্ট করে দিয়ে গেলেন, এবং তা তিনি করলেন সংঘ নেতা ও তার রত্ন সদৃশ সহকারীদের সামনে। শুধু তাই নয়, পিতার অবর্তমানে দায়িত্বশীল মাতাকেই তো একধারে পিতা ও মাতা হয়ে উঠতে হলো পিতৃহীন সন্তানদের কাছে। দেহত্যাগের আগে ঠাকুর তার শিষ্য সন্তানদের অগোচরে তার সহধর্মিণী সারদা দেবীকে সেই ভূমিকায় প্রস্তুত করে গিয়েছিলেন। সারদা দেবীর মধ্যে স্বাভাবিকভাবেই ছিল গণ্ডি ভাঙা মাতৃত্ব এবং ভগবতীর সাক্ষাৎ তার রূপে অসীম আধ্যাত্মিক শক্তি। প্রণাম ঠাকুর, প্রণাম মা।
প্রণাম স্বামীজি।